আসন্ন ইউপিএসসি পরিচালিত ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, এওইও এবং এপিএফসি অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনারের পরীক্ষাটি যথেষ্ট লোভনীয় চাকরি প্রার্থীদের কাছে, কারণ এর যে সুযোগ সুবিধে, মাইনে এবং অন্যান্য যা কিছুর জন্য। এখানে একটি চ্যাপ্টার বারবার আমাদের কাছে উঠে আসে, যে চ্যাপ্টারটি অন্যান্য চাকরির পরীক্ষায় থাকে না, কিন্তু এখানে চাকরির কারণে সঙ্গতভাবেই থাকে। সেটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ইন ইন্ডিয়া। অর্থাৎ সামাজিক সুরক্ষা। আমরা একটি সমাজে বাস করি, তো যে কোনো দেশে বাস করতে, যে কোনো দেশে থাকা মানেই একটা সমাজে থাকা, এবং সেই সমাজ আসলে একটি দেশের নিয়ন্ত্রণে থাকে, দেশের সরকারের নিয়ন্ত্রণে থাকে প্রত্যেকটি সমাজই। সেই সমাজে যে মানুষ বাস করে, সেই মানুষদের নিয়েই কিন্তু একটা দেশ তৈরি হয়। তাই দেশেরও একটা কর্তব্য থাকে সেই মানুষদের কিছু সুযোগ সুবিধে দেওয়া, কিছু সুরক্ষা দেওয়া, যেগুলো আমরা আসলে সামাজিক সুরক্ষা নামে জানি। ভারত সরকারের এরকম বেশ কিছু সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে কিছু স্কিম আছে, কিছু প্রকল্প আছে। যেমন প্রথমটি খুব গুরুত্বপূর্ণ, যেটি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড স্কিম, ইপিএফ স্কিম। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড স্কিম বা ইপিএফ স্কিম। এটা কি আসলে? আসলে এটা একটা রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম, অর্থাৎ অবসরের পর আপনি এই বেনিফিটটা পাবেন। কি দাঁড়ালো? রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম। প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে এভাবে দেওয়া থাকতে পারে। তাই জানতে হবে যে আসলে এক একটা স্কিমের মধ্যে কি কি আছে। কনসেপ্ট ক্লিয়ার করলেই পরীক্ষার সময় আর কোনো সমস্যা হবে না। তাই প্রথমেই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড স্কিম যখন পড়ব বা ইপিএফ স্কিম, প্রথমে আমরা দেখে নিলাম কি সেটা, এবং তারপরেই আমরা দেখব যে কাদের কাদের দেওয়া হয়। বলা হচ্ছে ভারতবর্ষের যে কোনো এমপ্লয়ি তারা এটির আন্ডারে যেতে পারে, এবং এই ইপিএফ স্কিমে ওই এমপ্লয়িকে তাদের যে বেতন, স্যালারি, তার একটা অংশ কন্ট্রিবিউট করতে হয়। সেটা কোথায় যাবে? প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে যাবে। আপনারা যারা বাবা, আপনাদের যদি নিজস্ব কোনো এখনও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে, তখন আপনারা জানতে পারবেন। এবং ওই যে স্যালারির কিছু অংশ প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে, ঠিক যেমন ব্যাংকে মানুষ টাকা জমা দেয় সেভিংসে, ঠিক তেমনি এইটা ম্যানেজ কে করছে? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ইপিএফও, যার আন্ডারে আপনি চাকরি করতে যাচ্ছেন। অর্থাৎ এমপ্লয়ি যতদিন চাকরি করবে ততদিন একটা করে পোর্শন, কিছুটা অংশ, নির্দিষ্ট কিছু অংশ জমা হবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। তাহলে পোর্শন অফ দ্য স্যালারি কোথায় যাচ্ছে? প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে।
এইটা কে ম্যানেজ করছে অ্যাকাউন্ট? সরি, ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সম্পূর্ণ নামটা আপনাদের জানতে হবে। খুব অল্পভাবে আমরা জানতে পারলাম। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ, ন্যাশনাল পেনশন স্কিম। It is very important, NPS. Like EPF scheme, which was just a retirement benefit scheme for all the employees who were supposed to contribute a portion of his or her salary towards provident fund account, and which is basically managed by Employees Provident Fund Organization, EPFO. National Pension Scheme is also a retirement savings scheme after the retirement. Retirement savings scheme. দেখুন, এটাও কিন্তু রিটায়ারমেন্ট সেভিংস স্কিম আমি যেটা বলছি, এবং তার সঙ্গে একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখছি, যেটা হচ্ছে ভলেন্টারি। ভলেন্টারি কেন? আপনার ইচ্ছে করলে আপনি এখানে জমা রাখবেন না, ইচ্ছে করলে জমা রাখবেন, তাই ভলেন্টারি। এইটা কিন্তু সমস্ত সিটিজেন অফ ইন্ডিয়া, অল সিটিজেন্স অফ ইন্ডিয়া, তাদের জন্য অ্যাভেলেবল। আপনাদের আগেরটা দেখলাম সেটা কিন্তু ছিল এমপ্লয়িজ, এবারে কিন্তু সমস্ত ধরনের, চাকরি করুন কি না করুন, আপনার ইপিএফের সুবিধা থাকুক কি না থাকুক, আপনি ন্যাশনাল পেনশন সিস্টেমে নিজেকে এনলিস্টেড করতে পারেন। কেন সামাজিক সুরক্ষা? 60 বছর হয়ে যাওয়ার পরে বেশিরভাগ মানুষ যখন তাদের স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে, ঠিক সেই সময় এই ন্যাশনাল পেনশন সিস্টেম আপনাকে বাঁচিয়ে দিতে পারে। মাস গেলে কিছু টাকা আপনি পেতে পারেন। কেন বললাম সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সুরক্ষা কে দান করছে? সরকার। তবে এটা কিভাবে হয়, কে ম্যানেজ করছে? আগেটা যেমন ম্যানেজড বাই ইপিএফও, এখানে কিন্তু এটা ম্যানেজ করছে কে? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটাকে ছোট করে মানুষ কি বলছে? এই অ্যাব্রিভিয়েশনটা মাথায় রাখতে হবে, PFRDA। P ফর পেনশন, F ফর ফান্ড, R ফর রেগুলেটরি, D ফর ডেভেলপমেন্ট, A ফর অথরিটি। এটা কিন্তু প্রশ্ন আসতেই পারে। PFRDA এর পুরো ফর্মটা কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PFRDA? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এরা কি করছে? ন্যাশনাল পেনশন সিস্টেমকে ম্যানেজ করছে, তারা দেখাশোনা করছে, তাদের কন্ট্রোলে থাকছে। এখানে কি একই, এখানে যেমন পোর্শন অফ দ্য স্যালারি ছিল, স্যালারি, এখানে কিন্তু বলা হচ্ছে পোর্শন অফ দেয়ার ইনকাম। স্যালারি কেন বলা হচ্ছে না? কারণ এটা কিন্তু এমপ্লয়ি নন এমপ্লয়ি সবার জন্য
এটা আছে, যে কোনো অল সিটিজেন্স অফ ইন্ডিয়া। কিন্তু যদি আপনি সরকারের কোনো জায়গা থেকে পেনশন অলরেডি পাচ্ছেন, সেখানে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। এইবার কারণ সরকারের ঘর থেকে একই মানুষ একই কারণে দুইভাবে টাকা নিতে পারেন না, নিয়ম নেই। ওই জন্য সরকারি চাকরি করার সময় অন্য কোনো সরকারি চাকরি করা যায় না। একই সঙ্গে একই মানুষ দুটি পদে থাকতে পারবে না। যদি থাকতে হয় তার অনেক ধরনের নিয়ম আছে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা থাকে নন পেইড। তাহলে আগেটা ছিল কিন্তু স্যালারি, একটু ভালো করে বুঝলেই মাথায় থাকবে। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে এমপ্লয়ি হতে হবে এই স্কিম পেতে গেলে। আর একটা কী বলছে, ন্যাশনাল পেনশন স্কিম, জাতীয় পেনশন স্কিম যেটাকে বলা হচ্ছে, প্রকল্প। জাতীয় মানে সবার জন্য, সেটা যে কোনো ইন্ডিয়ান সিটিজেন হলেই তারা এই সুবিধা পাবে। তারা কি করবে, তাদের যে ইনকাম তার একটা পোর্শন ওই পেনশন অ্যাকাউন্টে কিন্তু জমা করবে এবং সেটা যারা ম্যানেজ করছে তারা কি করবে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে তারা ভাগ করে নেবে। এভাবে এই ন্যাশনাল পেনশন সিস্টেমটা বা এনপিএস, এটা যদি অ্যাব্রিভিয়েশন দিয়ে বলা হয় যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, মনে থাকবে আশা করি। এরপরে আমরা চলে যাচ্ছি অন্যতম গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, পিএমএসবিওয়াই। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন খুলতে যাচ্ছে তারা এটার সঙ্গে পরিচিত, কারণ অনেক সময় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় এটা বাধ্যতামূলকভাবে খুলতে হয়। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এটার ছোট করে আমি কি বলছি, পিএমএসবিওয়াই। এটাও কিন্তু প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএমএসবিওয়াই, বা এই সম্বন্ধে কোনো প্রশ্ন আসতেই পারে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পড়ার সময় এরকম যদি প্রশ্ন আসে, যদি ভুলেও যাও তাহলে মনে রাখবে বি দিয়ে যখন আসছে, বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে নাই হতে পারে, বাট এরকম কিছু যোজনা যখন আমাদের আসছে, ওয়াইটা বেশিরভাগ ক্ষেত্রেই যোজনা ইউজ হয়, কারণ ওয়াই আমরা বাংলায় জ বললেও ওটা আসলে অন্তর্জ, সেটা ইংরেজিতে ওয়াই হয়ে থাকে, তাই যোজনা। হ্যাঁ, আর বিতে তো বিমা, পিএম বেশিরভাগ ক্ষেত্রেই প্রধানমন্ত্রী হবে, তো অনেকটাভাবে এটা আনসার দেওয়া যায়। কিন্তু ওই ছক্কা বক্কা মনে উপায়ের মনে অনেক সময় রাখাই হয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু চেষ্টা করবে ভালো করে পড়ার, ভালো করে বুঝলে কোনো একটা বিষয় সেটা কিন্তু মাথায় থাকে। নানা রকম পদ্ধতি দিয়ে সেটা মনে রাখতে হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে হয়ও। যাই হোক, এখানে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এটা কিন্তু বিমা যোজনা। বিমা মানে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানেই কোনো একটা এখানে ডেথ বেনিফিট বা অ্যাক্সিডেন্টাল বেনিফিট কিন্তু থাকে। তাহলে কি কি থাকছে এটা, অ্যাক্সিডেন্টাল ডেথ, আর সেই যদি ডেথ না হয় অ্যাক্সিডেন্টের ফলে, যদি কোনোভাবে সে আহত হয়, সেটাকে আমরা বলছি ডিসেবিলিটি কভারেজ। তার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট একজন ইন্ডিভিজুয়াল পায় প্রতি বছর, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ওটা যোগ থাকে, ওটা আস্তে আস্তে কেটে নেওয়া হয় প্রতি বছর। এটা প্রতি মাস করে থাকে একটা, সেটা প্রতি বছরের শেষে ওই প্রিমিয়ামটা কাটা হয়। সেটা খুবই সামান্য, এবং এর বিনিময় যদি যে অ্যাকাউন্ট হোল্ডার তার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, বা তার কোনো এমন অ্যাক্সিডেন্ট হলো যে সে ডিসেবল হয়ে গেল, এমনভাবে আহত হচ্ছে, হেভিলি ইনজিউর্ড কেস, সেখানে কিন্তু এই বিমা যোজনাটা তাকে বাঁচিয়ে দিতে পারে।
তারপরেই আছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, PMJJBY, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, PMSBY, এস ফর সুরক্ষা, জীবন জ্যোতিতে দুটো যে এসেছে। আচ্ছা, এক্ষেত্রেও এটাও ওই অ্যাক্সিডেন্টাল ডেথ আর বেনিফিট সেই হিসাবে পাচ্ছে। সেটাতে কিন্তু যে অ্যাক্সিডেন্টাল ডেথ যে হবে সে কিন্তু 2 লাখ টাকা তার যে নমিনি আছে তার অ্যাকাউন্টে, সে নমিনি কিন্তু পলিসি হোল্ডারের ডেথের জন্য 2 লাখ টাকা কিন্তু তখন পেতে পারে। খুব সামান্য প্রিমিয়াম এখানেও কাটা হয়। এরপরে যেটা আমাদের আছে অটল পেনশন যোজনা, APY। এবার আমরা জেনে নিচ্ছি অটল পেনশন যোজনা সম্পর্কে, যেটা কি না এর আগে মানে 2015 সালে প্রথম বাজেট বক্তৃতায় তৎকালীন যে ফিনান্স মিনিস্টার ছিলেন অরুণ জেটলি দিল্লিতে এই অটল বিহারী বাজপেয়ী, আমাদের যে এর আগে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংজির আগে, সেই অটল বিহারী বাজপেয়ীজির নামে অটল পেনশন যোজনা তিনি ঘোষণা করলেন। আসলে এই অটল পেনশন যোজনা এর আগে মানে 2015 আগে একটি অন্য নামে ছিল, সেটা হচ্ছে স্বাবলম্বন যোজনা। স্বাবলম্বন যোজনা। স্বাবলম্বন কোথা থেকে আসছে? স্বাবলম্বী, বাংলায় স্বাবলম্বন, নিজের পায়ে নিজেকে নিজে দাঁড়ানো বা যে অন্য কারোর সাহায্য ছাড়াই নিজে চলতে পারে, তাকে স্বাবলম্বী বলা হয়। সেখান থেকেই স্বাবলম্বন যোজনা বা স্বাবলম্বন যোজনা যেটা ছিল, সেটা পরবর্তীকালে 2015-তে যেটা বললাম অরুণ জেটলি বাজেট বক্তৃতায় প্রথমে নাম পরিবর্তন করলেন। অরুণ জেটলি। Arun Jaitley ji changed the name of Swavalamban Yojana and turned it into another scheme, that is Atal Pension Yojana, renamed it. ওকে, মাথায় রাখতে হবে কিন্তু, তাহলে অটল পেনশন যোজনা কিন্তু নতুন কোনো স্কিম নয়, এটা আগে স্বাবলম্বন যোজনা নামে ছিল, যেটি পরবর্তীকালে অরুণ জেটলি রিনেমড অ্যাজ অটল পেনশন যোজনা। এটা কাদের জন্য? এটাও একটা রিটায়ারমেন্ট বেনিফিট। সেখানে মোটামুটি আনঅর্গানাইজড যে সেক্টরগুলো রয়েছে, যেটা চাকরি বাকরি করে না মূলত, তাদের একটা রেগুলার ইনকামের জায়গা তৈরি করে দেওয়া, যেটা আফটার দ্য রিটায়ারমেন্ট তারা যাতে সেই সুবিধাটা পায়। এটা মোটামুটি 18 থেকে 40 বছরের মধ্যে এই যোজনায় নিজের নাম লেখানো যায়, যার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। সোশ্যাল সিকিউরিটি অফ ইন্ডিয়া, এটা পড়তে গেলে আমাদের কিন্তু এরকম বেশ কিছু স্কিমের কথা জানতে হবে, যেখানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জড়িয়ে রয়েছে। দে হ্যাভ অলরেডি implemented several programs, several schemes like NPS, National Pension Scheme, PMSBY, PMJJBY, APY. There are few others. সেইগুলো কিন্তু আমাদের দেখতে হবে এবং জানতে হবে, কারণ সরকার আমাদের অজ্ঞাতেই, আমরা জানি বা না জানি, অনেকেই জানি না, বিভিন্ন সরকারি স্কিম কিন্তু অলরেডি চালু আছে। যারা জানে তারা এর সুবিধে পাচ্ছে, আমরা অনেকেই এর খোঁজখবর রাখি না। এটা শুধু চাকরির পরীক্ষার জন্য নয়, এই সোশ্যাল সিকিউরিটি অফ ইন্ডিয়া এই জায়গাটা কিন্তু সবার পড়া দরকার।
যারা ইপিএফওর চাকরি দেবে কি দেবে না সেটা ব্যাপার নয়, কারণ এই সোশ্যাল সিকিউরিটি স্কিমসগুলো আমাদের কিন্তু খুব জরুরি। বিভিন্ন সময়, বিপদের সময় বা অ্যাট দ্য টাইম অফ ক্রাইসিস, এই যোজনাগুলি, স্কিমস উইল সেভ আস, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই যারা অ্যাসপিরেন্ট আছো ইপিএফওর, তারা অবশ্যই এই ধরনের যোজনাগুলো পড়বে। আমি নেক্সট ক্লাসে এরকম আরও কিছু তোমাদের পড়ার জিনিস নিয়ে আসবো, যেগুলো ইপিএফও এক্সামে আসবে, এবং আমি এক্সক্লুসিভলি ইপিএফওর জন্য বেশ কিছু ভিডিও বানাবো। বিভিন্ন টপিকসগুলো মূলত বাংলাতে, কিছু ইংরেজিতে, কিছু মাঝে মধ্যে, কিন্তু মূলত আমি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে রেখে এই চ্যানেলটিতে কিছু ভিডিও আপলোড করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো অবশ্যই, না ভালো লাগলে করো না, আর একটা লাইক দিয়ে যেও যদি ভালো লাগে। এরপরে আরও অনেক এমন ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই।